এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। মানবিক করিডোর দিতে গিয়ে পৃথিবীর বহু দেশ ধ্বংসের মুখোমুখি। We have no agreement on anything else today. Bring up an opportunity to resolve this issue. গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য শর্ত সাপেক্ষে একটি করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এরপর বিষয়টি নিয়ে দেশে চলছে আলোচনা, হচ্ছে বিতর্ক। দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে কিভাবে অন্তর্বর্তী সরকার মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সে প্রশ্ন তুলেছেন অনেকে। কোনো অনির্বাচিত সরকার এ ধরনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে কিনা সে প্রশ্নও তুলেছেন কেউ কেউ। অনেকের আশঙ্কা এ ধরনের সিদ্ধান্তে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। এটা আমাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ। কিন্তু এই মানবিক করিডোর আসলে কি? মানবিক করিডোর কি আসলেই ঝুঁকিপূর্ণ? বিশ্বের সংঘাতময় অঞ্চলগুলোতে যেখানে বেসামরিক নাগরিকরা খাদ্য, ঔষধসহ জীবন রক্ষাকারী সামগ্রী পায় না, কিংবা যুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার প্রয়োজন দেখা দেয়, সেখানে মানবিক করিডোরের প্রয়োজনীয়তা উপলব্ধি করে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়, যাতে খাদ্য, ঔষধসহ প্রয়োজনীয় সহায়তা সেখানে যেতে পারে কিংবা ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া যেতে পারে। আন্তর্জাতিক ও মানবাধিকার সংক্রান্ত আইনের আওতায় যাদের সরাসরি সহযোগিতা করা যায় না, তাদের জন্যই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। তবে যেসব দেশে মানবিক করিডোর পরিচালিত হচ্ছে, এমন অনেক জায়গায় নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে। অনেক ক্ষেত্রে এমন করিডোরে আক্রমণ, পাল্টা আক্রমণ, অস্ত্র পাচার, দখলকৃত এলাকায় জ্বালানি পাচার, এমনকি গৃহযুদ্ধের কারণও হয়েছে এরকম মানবিক করিডোর। 20 শতকের মাঝামাঝি থেকে সংঘাতময় অঞ্চলগুলোতে মানবিক করিডোরের প্রচলন শুরু হয়। জার্মান নাৎসি নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ইহুদি শিশুদের যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়েছিল 1939 সালের দিকে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর যেসব ইহুদি বেঁচে ছিলেন তাদেরকে ফিলিস্তিনে স্থানান্তর করে ব্রিটিশরা। বিপুল সংখ্যক ইহুদিদের মানবিকতার দোহাই দিয়ে জাহাজে করে ফিলিস্তিনি ভূখণ্ডে নিয়ে স্থানান্তর করে ব্রিটিশরা। তার পরের ইতিহাস কম বেশি সবারই জানা। কেসারেন শেকড় থেকে শিখরে। দখলদার ইসরায়েলের আগ্রাসনের শিকার গাজার বেসামরিক নাগরিকদের জন্য গাজা ত্যাগ ও মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ করিডোর রাফা সীমান্ত। মিশরের সিনাই মরুভূমি সংলগ্ন একটি সীমান্ত পথ রাফা, যেটি গাজার সর্বদক্ষিণে অবস্থিত। এই সীমান্তটি এখন ইসরায়েলের দখলে। যদিও 2007 সালের চুক্তি অনুযায়ী সীমান্তটি ফিলিস্তিন এবং মিশরের দখলে থাকার কথা। কথিত আছে, মিশরের সহায়তায় এই সীমান্ত দিয়ে নিয়মিত যাতায়াত করে মোসাদের গুপ্তচররা। নিরাপত্তা পরিষদের নেয়া প্রস্তাবের ভিত্তিতে বসনিয়ার সারায়েভোতে 1992 থেকে 1995 সালে বেসামরিক লোকজনকে সরিয়ে আনার জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠা করা হয়েছিল। কিন্তু এলাকাগুলোকে কিভাবে সুরক্ষিত রাখা হবে তার কোনো রূপরেখা ছিল না। ফলে ধীরে ধীরে পরিস্থিতি আরও জটিল হয়। 1995 সাল নাগাদ সেব্রেনিৎসায় গণহত্যার পরিস্থিতি তৈরি হয়, যা ইউরোপের ভয়াবহ নৃশংসতার একটি। আফ্রিকার কঙ্গোয় 2008 সালে রাষ্ট্রীয় বাহিনী এবং জেনারেল লরেন্ট নকুন্ডার নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনীর মধ্যে সশস্ত্র দাঙ্গা চরম আকার ধারণ করলে জাতিসংঘের প্রস্তাবে গোমা অঞ্চলে একটি মানবিক করিডোর খোলার ব্যবস্থা করা হয়। কিন্তু সেটি শেষ পর্যন্ত নানা সামরিক বিষয়ে জড়িয়ে সংকটে পড়ে যায়। পুরো কঙ্গোতে বেঁধে যায় গৃহযুদ্ধ। 2011 সালের গৃহযুদ্ধে লিবিয়ার ওষুধ, জ্বালানি এবং খাদ্যের সরবরাহ আশঙ্কাজনক হারে কমে যায়।
জরুরি ঔষধ, জ্বালানি এবং খাদ্য সরবরাহের জন্য সে বছরের ফেব্রুয়ারিতে লিবিয়া তিউনিসিয়া সীমান্তে একটি মানবিক করিডোর স্থাপন করা হয়। পরবর্তীতে জানা যায় পশ্চিমা সামরিক জোট ন্যাটো তাদের সমর্থনপুষ্ট বিরোধীদের এই করিডোর দিয়ে নিয়মিত অস্ত্র ও গোলাবারুদ চালান করত। কয়েক মাসের মধ্যেই লিবিয়া গাদ্দাফির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গাদ্দাফির বিরুদ্ধে ন্যাটোর বিমান হামলায় অন্যতম প্রধান ভূমিকা পালন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। And the people who knocked these buildings down will hear all of us soon. 2002 সালের দিকে উত্তর ইরাকের জাতিগত কুর্দি সংখ্যালঘু এবং দক্ষিণে শিয়া মুসলিমদের সুরক্ষার উদ্দেশ্যে উত্তর ও দক্ষিণ ইরাককে নো ফ্লাই জোন ঘোষণা করে। ইরাকি বিমানগুলোকে এ অঞ্চলে উঠতে নিষেধ করা হয়েছিল। 2003 সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এই নীতি প্রয়োগ করেছিল। বাস্তবে সেই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি বসিয়েছিল। সাদ্দাম হোসেনের পতনের রাস্তাটা এভাবেই জোরালো হয়েছিল। 2002 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত একের পর এক হামলায় ধ্বংস হয়ে যায় ইরাকের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পরবর্তীতে হোয়াইট হলের কর্মকর্তারা গার্ডিয়ানের কাছে ব্যক্তিগতভাবে স্বীকার করেন যে আরব এবং ইরাকের শিয়া জনগোষ্ঠীকে রক্ষার ঘোষিত লক্ষ্যের পরিবর্তে ইরাকের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার জন্যই নো ফ্লাই জোন ব্যবহার করা হয়েছে। একই ঘটনা ঘটেছে সিরিয়ার বেলায়। বেসামরিক জনগণের সুরক্ষার দোহাই দিয়ে ন্যাটো এবং তার সহযোগী গোষ্ঠীরা নো ফ্লাই জোন ঘোষণা করে। এতে মূলত আসাদ বিদ্রোহী গোষ্ঠী, আইএসআইএস এবং আল নুসরা ফ্রন্টকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার কাজে ব্যবহার করা হয়। 2022 সালের মার্চে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তারা একটি মানবিক করিডোরের বিষয়ে সম্মত হয়েছিলেন, যার লক্ষ্য ছিল সংঘাতময় এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে সহায়তা করা। কিন্তু বাস্তবতায় দেখা গেল মানবিক করিডোরের সংখ্যা ছিল সীমিত। আবার কোন সময় কোন করিডোর ব্যবহার করা যাবে এমন তথ্যগুলোও আসছিল শেষ সময়ে। ফলে বেসামরিক নাগরিকদের তা ব্যবহার করার সুযোগ কম ছিল। বরং করিডোর ব্যবহারের সময় কিছু কিছু অঞ্চলে বেসামরিক মানুষ চেকপোস্টগুলোতে বাধার সম্মুখীন হয়েছে। তাছাড়া কারা এই করিডোরের অনুমতি দেবে তা নিয়েও সংকট তৈরি হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে আধিপত্য বিস্তারের স্নায়ুযুদ্ধ, তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এশিয়া। বিশেষ করে বিশ্বের একক সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ইদানিং অত্যাধিক গুরুত্ব পাচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চল। যুক্তরাষ্ট্র বছরের পর বছর মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে প্রভাব বিস্তার নিয়ে ব্যস্ত থাকলেও ধীরে ধীরে নজর সরিয়ে এনেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। সব মিলিয়ে এই অঞ্চল হয়ে উঠেছে বৈশ্বিক রাজনীতির লক্ষ্যবস্তু। এই অঞ্চলে চীনের আধিপত্য বাড়লে এখনকার সমুদ্রকেন্দ্রিক বাণিজ্যের ওপর চীনের এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। তাতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই মানবিক করিডোর নামক আবেগঘন ও মানবিক নামের আড়ালে কি আছে তা দেশের স্বার্থে গভীরভাবে ভেবে দেখার কথা বলছেন বিশ্লেষকরা।